অনেকে দুষ্টুমি করে বলে যে লিঙ্গ পরিবর্তন হয়েছে শুধু। কারণ এই যে আপনি যে চেয়ারে বসে আছে, চেয়ারটা তো ঠিক আগের মতোই অক্ষত রয়েছে, শুধুমাত্র মানুষগুলো পরিবর্তন হয়েছে। আলটিমেটলি এই করা কিছু অপরিচিত যারা তরুণ, যারা মেন স্ট্রিম পলিটিক্সের সেই পার্ট আসলে ছিল না, তাদের ডাকেই কিন্তু সব মানুষ নেমেছিল একটা পরিবর্তনের জন্য। সবাই কিন্তু এটাই বলছিল যে আমরা একটা বিকল্প চাই, একটা অল্টারনেটিভ চাই, এবং মানুষ এটাই এক্সপেক্ট করছিল যে আমাদের থেকে একটা রাজনৈতিক দল হবে। তাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম, বা রাজনৈতিক দলগুলোর কথাগুলোকে আমরা আসলে আমলে নিয়েছিলাম। সেটা আমাদের প্রথম ভুল ছিল তরুণদের জায়গা থেকে। এখন যারা বর্তমানে পাওয়ারফুল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে, যারা ইন্টারিম গভর্নমেন্টের পার্ট ছিলেন, তারাই হচ্ছে যে নানা রকম কলকাঠি নাড়িয়েছে 2-3 মাস পরে। সে সময় যদি আমরা সরকার গঠনের প্রক্রিয়া থেকে শুরু করে বাংলাদেশের পরিবর্তনের জন্য যা যা করা দরকার সেটা যদি আসলেই আমরাই নেতৃত্ব দিয়ে করতাম, সেটা আসলে আমার মনে হয় যে এখন একটা ভালো একটা দিক হয়তো পৌঁছানো সম্ভব ছিল। যে জুলাইয়ের আন্দোলন ছিল দলীয় রাজনীতির বাইরে গিয়ে একটি গণ আন্দোলন, কিন্তু 2 বছর পর সেই আন্দোলনের নেতৃত্ব থেকেই আপনারা রাজনৈতিক দল করেছেন। আপনি সেই দলেরই যুগ্ম সদস্য সচিব। রাজপথের আন্দোলন আর এই যে ক্ষমতার রাজনীতি, আপনারা বিরোধী দলে, আপনি সংসদে না থাকলেও আপনার দলের সংসদ সদস্যরা রয়েছে, এই দুয়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি দেখছেন 2 বছর পরে এসেছে? প্রথমেই তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। জুলাই গণঅভ্যুত্থানের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, যে আশা ছিল, যেই লক্ষ্যে আসলে সব মানুষ রাজপথে নেমে গিয়েছিল, সেইটার মানে যেটা এক্সপেকটেশন কোনোটাই আমার মনে হয় না আসলে খুব একটা ফুলফিল হয়েছে। অনেকে দুষ্টুমি করে বলে যে লিঙ্গ পরিবর্তন হয়েছে শুধু। কারণ এই যে আপনি যে চেয়ারে বসে আছে, চেয়ারটা তো ঠিক আগের মতোই অক্ষত রয়েছে, শুধুমাত্র মানুষগুলো পরিবর্তন হয়েছে। এবং আমরা যারা চেষ্টা করেছিলাম বিভিন্ন সময় রাজপথে থেকে এই অধিকার আদায়ের জন্য লড়াই করার জন্য, বা যারা তরুণ ছাত্রনেতা যারা ছিলেন, এখন বর্তমানে দায়িত্বশীল অনেক পদে আছেন এনসিপির অথবা অন্য কোনো রাজনৈতিক দলের, তো তারা রাজপথে যে সময় লড়াইটা করেছেন, সে সময় আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে নানাভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, নানাভাবে উৎসাহ জুগিয়েছে, নানাভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাও করেছে। এবং সবার কিন্তু একটা মূল লক্ষ্য ছিল যে ফ্যাসিবাদ যে কাঠামো সেটা ভেঙে ফেলা এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের একটা সূচনা করা, যেটা মূলত এক কথায় যেটা বলতে গেলে যে 17 বছর ধরে হাসিনা যেই কায়দায় ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল, যেই সিস্টেমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিজের দলীয় লোক বসিয়ে বা প্রত্যেকটা জায়গায় পারিবারিককরণ বলা বা দলীয়করণ করা, সেই জায়গাগুলোকে যেভাবে করে সে এতদিন ক্ষমতা টিকিয়ে রেখেছিল, সেটাই মূলত ভেঙে ফেলা আমাদের সবার একটা কিন্তু মূল লক্ষ্য ছিল। এবং রাজপথে কিন্তু আমরা সেই কথাগুলোই বলেছি, বা মানুষ কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়েছে মূলত এই জায়গাগুলোকে কেন্দ্র করেই। কারণ আপনি দেখবেন না যে এর আগেও কিন্তু 17 বছরে যেটা প্রধান বিরোধী দল ছিল বিএনপি বা বাংলাদেশ জামাত ইসলামী বা অন্যান্য ক্রিয়াশীল যেসব রাজনৈতিক দলগুলো যারা ছিল, তারা কিন্তু নির্বাচনের প্রেক্ষিতে বা এরকম অনেক ইস্যুতে তারা কিন্তু আন্দোলন করেছিল, কিন্তু মানুষ কিন্তু সাড়া দেয়নি। কারণ মানুষের এক্সপেকটেশন একটা জিরো লেভেলে চলে গিয়েছিল। কারণ স্বাধীনতা পরবর্তী সময়ে, আমাদের মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যতগুলো রাজনৈতিক দলই যেই কমিটমেন্টগুলো করেছে, তারা কিন্তু দেখেছে যে আসলে খুব একটা কোনো কমিটমেন্ট তারা রাখে না। বিশেষ করে স্বৈরাচার এরশাদের পতনের পরে যে 3 জোটের রূপরেখার একটা কমিটমেন্ট জনগণের প্রতি তারা দিয়েছিল, তারা কিন্তু পরবর্তী সেটা রাখেনি। তো মানুষের সে এক্সপেকটেশনস বিএনপি বা কারোর প্রতি ওরকম করে ছিল না। তো 17 বছর ধরে এই জন্য কিন্তু কোনো রাজনৈতিক দলের ব্যানারে কোনো আন্দোলন আসলে আলটিমেটলি সাকসেসফুল হয়নি। হ্যাঁ, এটা সত্য যে তারা দীর্ঘ 17 বছর ধরে তাদের হাজার হাজার নেতাকর্মী জেলে ছিলেন, গুম খুন হয়েছেন, নানা রকমভাবে সাফার করেছেন, কিন্তু আলটিমেটলি এই করা কিছু অপরিচিত যারা তরুণ, যারা মেন স্ট্রিম পলিটিক্সের সেই পার্ট আসলে ছিল না, তাদের ডাকেই কিন্তু সব মানুষ নেমেছিল একটা পরিবর্তনের জন্য। তো এই যে রাজপথ থেকে এখন সংসদে পরিবর্তনটা আসলে শুধুমাত্র এই ক্ষমতার চেয়ারে আসলে নতুন মানুষজন বসেছে, কিন্তু এক্সপেকটেশনসের জায়গা যে পরিবর্তনের চিন্তা আমরা করেছিলাম সেটা আসলে হয়নি। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।
আপনারা যে এনসিপি গঠন করলেন, আপনারা যখন দল গঠন করেছেন তখনও বেশ কিছু সমালোচনা ছিল। আপনাদের বর্তমান নেতৃত্বের কয়েকজন তখন উপদেষ্টা পরিষদে ছিলেন, এটা নিয়েও সমালোচনা সইতে হয়েছে। কিন্তু আপনারাও যে নতুন দল করলেন সেটা কি প্রত্যাশা পূরণ হয়েছে কিনা, নাকি আপনারাও সেই পুরনো দলের মতো পুরনো স্রোতেই রাজনীতিতে আবারও হারিয়ে যাবেন? আপনারা পরবর্তীতে ডাকলে হয়তো লোকজনকে পাওয়া যাবে না, এমন হচ্ছে কিনা? না, এরকম তো আসলে হচ্ছে না। আমরা দেখছি যে মানুষ আসলে আমাদের এখনো অনেক ভালোবাসেন। অনেক মানে আমি বেশি অবাক হই যে যারা মায়েরা আছেন, বাবারা আছেন, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা আমাদেরকে সন্তানের মতো করে ভালোবাসেন। যে কোনো জায়গায় গেলে আমরা দেখি যে সেই মানুষগুলো আমাদেরকে খুবই আবেগ আপ্লুতভাবে গ্রহণ করে নেয়। এবং আপনারা জানেন যে এই জুলাইতে আমরা পদযাত্রা করেছি, সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন প্রান্তরের মানুষজন আমাদের অপেক্ষায় থাকে, তারা তাদের মনের কথাগুলো বলে। এবং হ্যাঁ, সেটা ঠিক যে ধরেন যে এক্সপেকটেশনসে এনসিপি গঠন হয়েছিল সেটা কি সামগ্রিকভাবে আমরা সে আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি কিনা, এটা আমি মনে করি যে আমরাও অনেক ক্ষেত্রে আমাদের ব্যর্থতা আছে। কারণ আমাদের ব্যর্থতা, তরুণরা প্রথম যে ব্যর্থতার জায়গাটা রাখে সেটা হচ্ছে যে এই জনাব আমাদের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যারা আছেন, ক্ষমতাসীন যে রাজনৈতিক দল আছেন, তাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম বা রাজনৈতিক দলগুলোর কথাগুলোকে আমরা আসলে আমলে নিয়েছিলাম। সেটা আমাদের প্রথম ভুল ছিল তরুণদের জায়গা থেকে। কারণ সে সময় যদি আমরা সরকার গঠনের প্রক্রিয়া থেকে শুরু করে বাংলাদেশের পরিবর্তনের জন্য যা যা করা দরকার সেটা যদি আসলেই আমরাই নেতৃত্ব দিয়ে করতাম, সেটা আসলে আমার মনে হয় যে এখন একটা ভালো একটা দিকে হয়তো পৌঁছানো সম্ভব ছিল। কিন্তু সেটা না করে যখন জনাব তারেক রহমান বা অন্যান্য যারা রাজনৈতিক দলের স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ করে ইন্ট্রিম গভর্নমেন্টের ফরম্যাটের দিকে আমরা এগুলাম, এবং সেক্ষেত্রে তখন অভ্যুত্থানের ফেস হিসেবে ওইটা লেজিটিমেট বডি করার জন্য কিন্তু সব মহল থেকেই একটা দাবি ছিল যে ছাত্র তরুণদের থেকে একটা পার্টিসিপেশন যেন থাকে। সেক্ষেত্রে তারা ছিল, কিন্তু আদতে আসলে তাদের কিন্তু সেখানে মানে খুব বেশি পাওয়ার এক্সেস করার সুযোগ ছিল না। পাওয়ার এক্সেস ইন এ সেন্স যে পরিবর্তনের কথাগুলো, সংস্কারের আলাপগুলো আসছিল বা মোটা দাগে তাদের মন্ত্রণালয় কেন্দ্রিকও যেই পরিবর্তনগুলোর আলাপ আমরা বলছি যে উনি তো তথ্য মন্ত্রণালয় ছিল, তাহলে কেন এই তথ্য মন্ত্রণালয় কেন্দ্রিক বা এই মিডিয়া সংস্কারের জায়গাগুলো আসলো না, তাদের ফাংশন করতে দেওয়া হয়নি। মোটা দাগে এখন যারা বর্তমানে পাওয়ারফুল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে, যারা ইন্ট্রিম গভর্নমেন্টের পার্ট ছিলেন, তারাই হচ্ছে যে নানা রকম কলকাঠি নাড়িয়েছে 2-3 মাস পরেই। বিভিন্ন সময় আমরা দেখেছি যে লন্ডনে বৈঠক হয়েছে, লন্ডন বৈঠক হওয়ার পর থেকে আবার মোর একদম অন্যদিকে চলে গেল। তখন আমরা দেখতে পেলাম যে সরকার শুধুমাত্র একটা নির্বাচনকে ফোকাস করে আগাচ্ছে, যেখানে আসলে তাদের ম্যান্ডেটের জায়গাটা কিন্তু ছিল এই বেসিক যে সংস্কারগুলো, সেগুলো একটা স্ট্রাকচারাল জায়গা দিয়ে দেওয়ার জন্য। তো সেগুলো তরুণরা আসলে এই যে এইসব সিনিয়র যারা রাজনীতিবিদ আছে তাদেরকে বিশ্বাস করেছিল যে না, তারা যেহেতু সাফারার, তাদের মধ্যে হয়তো একটা পরিবর্তন এসছে। কিন্তু আমরা দেখতে পেলাম যে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তো এই জেলাও সেই কদুই, এবং তারা ওই আগের মতো করেই পাওয়ারটা এনজয় করতে চায়। তারা সেই হাসিনা শাহীর মতো করেই বিভিন্ন মন্ত্রণালয়ে নিজেদের লোক বসাচ্ছে, তারপরে আত্মীয় স্বজনকে বসাচ্ছে, এবং সেইভাবেই ক্ষমতাটাকে তারা দীর্ঘায়িত করার একটা মনোবাসনা আমরা পরিলক্ষিত হতে দেখছি। এই বিষয় নিয়ে আমি আপনাকে আরো প্রশ্ন করব হয়তো আমাদের আলোচনার আরেকটু পরে, কিন্তু এই যে জায়গাটিতে আমি আবারও ফোকাস করতে চাই, জুলাইয়ের আপনি হয়তো একটু আগেই বলেছেন যে আপনারা এটা করলে ভালো হতো কিন্তু করা হয়নি, রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা আলোচনা করেছেন। তাহলে আমি বলবো জুলাইয়ের এই সফল আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সবচেয়ে বড় ভুল কি ছিল? এই বিপ্লবী সরকার গঠন না করা? আমি মনে করি যে হ্যাঁ, বিপ্লবী সরকার গঠন না করা সবথেকে বড় ভুল ছিল। কারণ আমরা মানে বলি না যে বিপ্লবটা পরিপূর্ণ হয়নি। তো এই যে এরকম কিছু কিছু সিদ্ধান্তের জায়গা, তরুণরা আসলে একটা দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করেছে। তরুণরা ভেবেছে না আসলে, তারা সম্মান দেওয়ার চেষ্টা করেছে। কারণ আমরা তো স্বীকার করি যে বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী পক্ষের যত মত ছিল, যত স্টেক হোল্ডার ছিল, প্রত্যেকের বাংলাদেশের এই একটা সিচুয়েশন আসার জন্য বা এই পরিস্থিতি আসার জন্য তাদের অবদান আছে। তো সেই জায়গা থেকে তাদেরকে আমরা সেই সম্মানটা করে তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আসলে সেই সিদ্ধান্তের জায়গাগুলোকে আমরা নিয়েছি। তো সেটা আমার মনে হয় যে একটা বড় ভুলের জায়গা ছিল যে তাদেরকে আসলে সেই জায়গাটা দেয়া। কারণ অভ্যুত্থানের সময়ে তরুণরা যেভাবে সিদ্ধান্তগুলো নিয়েছে, এরকম অনেক সিদ্ধান্ত, বোল্ড সিদ্ধান্ত কিন্তু বিএনপি যারা ছিলেন তারা কিন্তু নিতে পারেনি। অনেক এরকম এই যে যেরকম লং মার্চটাকে একদিনে এগিয়ে নেওয়া বা বিভিন্ন নামে প্রোগ্রামগুলোকে ঘোষণা করা। একসময় আমরা দেখতাম যে বিরোধী দলের একটা প্রধান অস্ত্র থাকতো হরতাল। লাস্টে আমরা আর কখনো দেখিনি। মানে গণতান্ত্রিক জায়গায় বিরোধিতার যেই টুলগুলো ছিল কোনোটাই আর তারা এক্সেসও করতে পারতো না, আর মানুষও আসলে সেটাকে খুব বেশি আমলে নিত না। তাদের কাছে এটা খুব বেশি
গ্রহণযোগ্য ছিল না। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেখানকার তরুণ নেতৃত্ব কিন্তু এরকম অনেক ক্রিয়েটিভ সিদ্ধান্ত নিয়ে আন্দোলনটাকে পুরো বাংলাদেশব্যাপী ছড়িয়ে দিয়েছে, এবং সেখানে দল মত নির্বিশেষে আমরা সকল শ্রেণী পেশার মানুষকে যুক্ত হতে দেখেছি। তো সবাই কিন্তু এটাই বলছিল যে আমরা একটা বিকল্প চাই, একটা অল্টারনেটিভ চাই, এবং মানুষ এটাই এক্সপেক্ট করছিল যে আমাদের থেকে একটা রাজনৈতিক দল হবে, অথবা আমাদের জায়গা থেকে আমরা একদম শুরু থেকেই এই জায়গাটাকেই দেখাবো বাংলাদেশ পরিচালনা করার ক্ষেত্রে আমাদের জায়গা। এবং ওই সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের যেসব মেধাবী তরুণরা বিদেশে পড়ালেখা করছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, তারা বলছিল তারা দেশে ফিরতে চায়, বাংলাদেশে অবদান রাখতে চায়। তো এই কালেকটিভ একটা ফোর্স যে হওয়ার সম্ভাবনা, সেটাকে ধূলিসাৎ করে দিয়েছিল আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, এজেন্সি, সবাই মিলে আসলে সেটা ধূলিসাৎ করে। এবং সেই নীল নকশার পুরানো রাজনৈতিক বন্দোবস্তর যেই পুরনো এস্টাবলিশমেন্টটা আসলে সবাই চায়, বিভিন্ন সংস্থা বলি বা তারা চায় যে যদু গেল মধু হয়তো বা আসবে, তো সেটা তারা চেয়েছে। এবং আমরাও কিছুটা হয়তো বা ট্র্যাপে পা দিয়েছি, যেটাতে আমরা মনে করেছিলাম যে আর কোনো রক্তপাত আমরা দেখতে চাই না, আমাদের আর কোনো তরুণ, আমাদের আর কোনো ভাইদের বাংলাদেশে রক্তপাত যেন না হয়, সেজন্য আমরা চেয়েছি যে আমাদের মধ্যে যেন অ্যাটলিস্ট বিভাজন না থাকে। তবে এটা করে আসলে খুব বেশি আমার মনে হয় যে লাভ হয়নি। আমরা হয়তো বা কিছু, আমি আপনার আজকে টক শোতে অতিথি হিসেবে এসেছি, আমাদের দলের অনেকে সংসদে বসছে, আমরা কিছু সম্মান পাচ্ছি, কিন্তু দিন শেষে যে শহীদ পরিবারের মানুষরা আসলে সাফার করলো বা যাদের সন্তান মারা গেল, তারা আসলে কি পেয়েছে? হয়তোবা মন্ত্রণালয় থেকে কিছু টাকা তাদের জন্য বরাদ্দ করা হয়েছে, যারা আহত আছে তাদের জন্য হয়তো বা কিছু অর্থ বরাদ্দ করা হয়েছে, কিন্তু দিন শেষে এই মানুষগুলোর যে স্বপ্নটা ছিল, যেই জন্য আসলে তারা রাজপথে নেমে এসেছিল, সেটা তো আসলে আমরা কেউই তাদেরকে সেটা পূরণ করতে দিতে পারিনি। আমরা চাচ্ছি, কিন্তু আমাদেরও একটা সমান ভাগিদার বলে আমি মনে করি, আমাদেরও অবশ্যই দায় আছে।